আমার নাম অ্যালবার্ট। আমি যখন ছোট ছিলাম, তখন আমি আয়ারল্যান্ডের ডাবলিন শহরে আমার বাবা-মায়ের সাথে থাকতাম। আমরা ক্যাথলিক। অন্য ১০টা পরিবারের মতো আমরা প্রতি রবিবার চার্চে যেতাম। চার্চের বিভিন্ন কার্যকলাপের সাথে যুক্ত থাকতাম। আমার পরিবার গির্জার বিভিন্ন কার্যকলাপের সাথে যুক্ত ছিল। আমার মা অর্গানিস্ট ছিলেন। আমার বাবা ছিলেন গির্জার হিসাবরক্ষক। আয়ারল্যান্ডের বেশিরভাগ পরিবারের মতো আমার বাবা-মা আমাকে একটি ক্যাথলিক স্কুলে পাঠিয়েছিলেন। স্কুলটির নাম সেন্ট ইগনেশিয়াস। স্কুলটি নানরা চালাতেন। তবে আমি ক্যাথলিক স্কুলে পড়াশোনা করা সত্ত্বেও খুব সাধারণ জীবনযাপন কেটেছে আমার। তা যা হোক, এই গল্পটা আমার স্কুল জীবন কতটা দুর্দান্ত ছিল তা নিয়ে নয়, বরং আমার জীবনে প্রথম আমি ভয়ঙ্কর কিছুর সম্মুখীন হয়েছি। তো সেই গল্পই আজ আপনাদের শোনাবো। আমি স্কুলের ফটোগ্রাফি ক্লাবের মেম্বার ছিলাম। ছবি তুলতে পছন্দ করতাম। আমার তোলা বেশিরভাগ ছবি প্রায় স্কুলের বিভিন্ন প্রকাশনা, বই এবং সংবাদপত্রে ব্যবহৃত হতো। আমি এই কাজে এতই ভালো ছিলাম যে ক্লাবের মডারেটর সিস্টার মেরি প্যাট্রিক প্রায় আমাকে বলতেন যে ফটোগ্রাফিতেই আমার ক্যারিয়ার গড়া উচিত। আমার সিস্টার মেরি প্যাট্রিক এবং বাকি সিস্টারদের খুব ভালো লাগতো। তারা প্রচলিত ক্যাথলিক স্কুলের শিক্ষকদের মতো ছিলেন না। তারা কখনোই সমগ্র পৃথিবী পাপ ও পাপাচারে পরিপূর্ণ এই শিক্ষা দেননি। তারা আমাদের সবকিছু খুব সুন্দর করে বোঝাতেন, খুবই বন্ধুসুলভ আচরণ করতেন। তাই আপনি বলতে পারেন আমি প্রতিবার স্কুলে যাওয়ার জন্য উন্মুখ হয়ে থাকতাম। একদিন সিস্টার মেরি প্যাট্রিক আমাদের স্কুলের প্রতিষ্ঠা বার্ষিকীর একটা প্রকল্প হাতে নেন। স্কুল কর্তৃপক্ষ চান যে আমরা স্কুলের পূর্বে যে সকল নান ও শিক্ষকরা ছিলেন তাদের একটি ফটো গ্যালারি তৈরি করি। তো আমরা পুরো অ্যালবাম এবং ইয়ারবুকগুলো খুঁজতে লাগলাম। সত্যিই ছবিগুলো খুবই আকর্ষণীয়। কিছু ছবি ছিল যেগুলো বেশ ছেঁড়াবেড়া, বিবর্ণ, কিন্তু সেগুলো ফটোশপ দিয়ে ঠিক করে নেওয়া যাবে সহজেই। তো আমি স্কুলের লাইব্রেরিতে ছবিগুলো কপি করছিলাম। এই লাইব্রেরি পুরো ক্যাম্পাসের দ্বিতীয় প্রাচীনতম ভবন। যখন ভবনটি প্রথম নির্মিত হয়েছিল তখন এটি শুধু সিস্টারদের থাকার জায়গা হিসেবে ব্যবহৃত হতো। তারপর মহা দুর্ভিক্ষের সময় এতিম শিশুদের আশ্রয়কেন্দ্রে রূপান্তরিত হয়। অবশেষে ১৯৫০-এর দশকের শেষের দিকে ভবনটি লাইব্রেরি করা হয়। আমি লাইব্রেরিতে পড়াশোনা করতে আর কাজ করতে পছন্দ করতাম, বিশেষ করে একটা সেকশন যেটা কেবল স্কুলের ইতিহাসের জন্য নির্ধারিত ছিল। লাইব্রেরিটাই সিস্টাররাই চালাতো। কোনো ছাত্র উচ্চস্বরে কথা বললে তারা দূর থেকে বেল বাজাতো অথবা কাছে এসে বলে যেত আস্তে কথা বলতে। আমি ইয়ারবুকে বেশ কিছু ছবি দেখছিলাম, তখনই হঠাৎ আমার অদ্ভুত অনুভূতি হতে লাগলো। আমার মনে হতে লাগলো কেউ যেন আমাকে দেখছে। আমি উপরের দিকে তাকালাম এবং দেখলাম একজন সিস্টার আমাকে দূর থেকে দেখছে। এই সিস্টারকে আমি আগে কখনো দেখিনি, কিন্তু তাও ভাবলাম আমার চারপাশে অনেক সিস্টাররা হাঁটাহাঁটি করছে। এত মানুষের নাম আর চেহারা আমার মনে থাকার কথা নয়। তবে ওনাকে দেখে মনে হচ্ছে উনি এই ক্যাম্পাসের সিনিয়র কোনো সদস্য। আমার কেমন যেন অদ্ভুত লাগছিল। আমি তাকে দেখে হাত নাড়ালাম, তারপর আবার আমার কাজে মনোযোগী হলাম। আমার কেন যেন অদ্ভুত লাগছিল। আমি আবার তার দিকে তাকালাম, দেখি তখনও সে আমার দিকে তাকিয়ে আছে। কিন্তু এইবার আমি তার মধ্যে ভিন্ন কিছু লক্ষ্য করলাম। তার চোখ দুটো অনেক বড় হয়ে আছে। তার তাকানোর ধরন দেখে মনে হচ্ছে সে আমার মধ্যে কোনো দোষ খুঁজছে, অথবা বলা যায় আমি হয়তো বড় কোনো পাপ করেছি। যা হোক, আমি বিষয়টি মাথা থেকে ঝেড়ে ফেললাম। দেওয়াল ঘড়ির দিকে তাকালাম, দেখি বেশ বেলা হয়েছে। তাই ভাবলাম বাকি কাজগুলো আগামীকাল করব। তাই বইগুলো নিয়ে বুক সেলফে জায়গা মতো রাখতে লাগলাম। কি যেন মনে হতেই হঠাৎ পেছনে ঘুরে তাকালাম, দেখি সেই সিস্টার আমার পিছনে এসে দাঁড়িয়ে আছে। আমি চমকে গেলাম।
আমার হাত থেকে বইগুলো পড়ে গেল। আমি বললাম, ওহ সিস্টার, আপনি আমাকে ভয় পাইয়ে দিয়েছেন। আপনার কি কিছু লাগবে? সিস্টার আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল, তারপর আমার দিকে আঙ্গুল দিয়ে ইশারা করলো আর বলল, পাপি, তোমাকে প্রায়শ্চিত করতেই হবে। দুঃখিত, আমি ঠিক বুঝতে পারলাম না আপনি কি বলতে চাইছেন। আমি কোনো সিস্টারকে এভাবে কথা বলতে দেখিনি। ধীরে ধীরে সে একটি চড়া হাসি দিল, যা তার এক কান হতে অন্য কান পর্যন্ত পৌঁছালো। তারপর ভয়ঙ্কর এক অট্টহাসি হাসতে লাগলো। এমন হাসি আমি আগে কখনো দেখিনি। আমার মেরুদণ্ড দিয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। পাপের প্রায়শ্চিত করতে হবে? আমি কি পাপ করলাম? তার চোখ দুটো যেন জল করছে। আরে অ্যালবার্ট, তুমি এখনো এখানে? পাশে থেকে একজন সিস্টার ডাকলেন। তাকিয়ে দেখি জেনেভিভ। দেখলাম আমার হাতে যে বইগুলো ছিল সেই বইগুলো এখন তার হাতে। আমি সেগুলো তার হাত থেকে নিতেই যাচ্ছিলাম, হঠাৎ তাকিয়ে দেখি সেই ভয়ঙ্কর সিস্টারটি নেই। আরে, ওই সিস্টারটা কোথায় গেল? কোন সিস্টার? এই রে, আমি তো তার নামই জানি না। তাকে দেখে এতই ভয় পেয়েছি যে তার নামে জিজ্ঞাসা করা হয়নি। আমি বললাম, এখানেই তো আরেকজন সিস্টার ছিল, একটু আগে দাঁড়ানো ছিল। সে দেখতে একটু অদ্ভুত। আমাকে বলছিল আমি নাকি পাপ করেছি, আমি পাপী, আমাকে পাপের প্রায়শ্চিত করতে হবে। তোমার কোনো ভুল হচ্ছে। আজ এখানে মাত্র 3জন সিস্টার ছিল, আর বাকিরা ইতিমধ্যেই বাড়ি চলে গেছে। তুমি কি নিশ্চিত যে এখানে অন্য কোনো সিস্টার ছিল? হতে পারে কোনো ভিজিটর ছিল। হুম, হতে পারে। আমি বইগুলো বুক সেলফে রেখে লাইব্রেরি থেকে চলে আসি। ক্যাম্পাসের মাঠে হাঁটতে লাগলাম আর সেই সিস্টারকে নিয়ে ভাবতে লাগলাম। হতে পারে সে কোনো ভিজিটর ছিল। এখানে আয়ারল্যান্ডে ক্যাথলিক স্কুলের ইতিহাসে কোনো এক সময় কিছু সিস্টার বা ফাদার ছিল। তারা ছাত্রদের পড়ানোর সময় ছাত্ররা যদি সামান্য ভুল করত তখন ফাদার বা সিস্টাররা তাদের মারধর করত, যার ফলে ক্যাথলিক স্কুলে ছাত্ররা আসতে ভয় পেত। ভাগ্যক্রমে আমি একটি সম্পূর্ণ ভিন্ন সময় বাস করছি। তবুও লাইব্রেরিতে আমি যে সিস্টারকে দেখেছি তাকে দেখে আমার সেই অনুভূতি হয়েছিল। তা যা হোক, আমি লাইব্রেরিতে আমার কাজ চালিয়ে গেলাম। এসব নিয়ে ভেবে কাজ নেই। কাজ শেষে ফটোগ্রাফি ক্লাবের সবাই ক্লাব রুমের ভিতরে জড়ো হলাম। আমরা সিস্টার মেরি প্যাট্রিকের সাথে মিটিং করছিলাম। যে সকল ছবিগুলো নিয়ে আমরা কাজ করেছি তাকে তা দেখালাম। তিনি বললেন, বাহ, দারুণ কাজ করেছো তো তোমরা। ঠিক যেন মনে হচ্ছে ছবিগুলো গতকালই তোলা হয়েছে। বাকি যে ছবিগুলো রয়েছে সেগুলো অ্যালবার্টকে দিয়ে দাও, ও ঠিক করে নেবে। আমি মনে মনে হাসলাম। গ্যালারিটি কেমন হবে তা নিয়ে আমরা চিন্তাভাবনা শুরু করেছি। যখন খাবার সময় হলো, আমি নিজে গিয়ে ক্যাফেটেরিয়া হতে আমাদের জন্য আলাদা করে রাখা খাবারগুলো নিয়ে আসতে গেলাম। আমি করিডোর দিয়ে হেঁটে গেলাম, যেটি নতুন ভবনে অবস্থিত, কিন্তু কোনো কারণে পরিবেশটা ছিল খুবই শান্ত। আশেপাশে যেন কেউই নেই। তবুও মনে হচ্ছে আমার পিছু পিছু কেউ আসছে। আমি বিষয়টিকে পাত্তা দেইনি। নতুন বিল্ডিংয়ে পৌঁছে ক্যাফেটেরিয়ার ভিতরে চলে গেলাম। তারপর খাবারগুলো নিয়ে বের হলাম। আমি ফটোগ্রাফি ক্লাবের দিকে এগিয়ে যাচ্ছিলাম। হঠাৎ অনুভব করলাম আমার চারপাশে এলাকা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি একটা দীর্ঘ শ্বাস ছাড়লাম। এ কি? আমি যেন নিজের শ্বাস প্রশ্বাস দেখতে পারছি। ঠিক তখনই পেছন থেকে পায়ের শব্দ শুনতে পেলাম। তাকিয়ে দেখি সেই সিস্টারটি দাঁড়িয়ে আছে। তার মুখে সেই চেনা হাসিটি ঝুলছে, এক কান থেকে অন্য কানে প্রসারিত হচ্ছে। তার চোখ দুটো কালো হয়ে গেল, যেন তার চোখই নেই। এ কোনো সাধারণ সিস্টার নয়, সে কোনো মানুষই নয়। ধীরে ধীরে তার শরীরটা হাওয়ায় ভাসতে লাগলো, তারপর আমার দিকে এগিয়ে আসতে লাগলো। হায় ঈশ্বর, এ আমি কি দেখছি! আর ঠিক তখনই সে আবার বলতে লাগলো, তুমি পাপী,
তোমাকে তোমার পাপের প্রায়শ্চিত্ত করতেই হবে। তার কথা পুরো হল জুড়ে প্রতিধ্বনিত হতে লাগলো। আমি সব কিছু ফেলে দৌড়াতে লাগলাম। খাবারগুলো মাটিতে পড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ল, কিন্তু ওসব নিয়ে ভাবার সময় নেই আমার। আমি দৌড়াতে লাগলাম। তাকে দেখতে আরো ভয়ঙ্কর লাগছে। তার কটরে চোখ নেই, হাতের নখগুলো বড় বড়, মাথার সাদা চুলগুলো কিছুটা বের হয়ে আছে। আমি আমার জীবনে এমন ভয় কখনো পাইনি। প্রাণ দৌড়াতে লাগলাম, তারপর হোঁচট খেয়ে পড়ে গেলাম। অ্যালবার্ট, তুমি ঠিক আছো? কি হলো? চোখ খুললাম, দেখলাম সিস্টার মেরি প্যাট্রিক আমার পাশে বসে আছে। হলওয়েতে আলো জ্বলছে, আর ফটোগ্রাফির ক্লাবের সবাই আমার চারপাশে দাঁড়ানো। একটু স্বাভাবিক হবার পর আমি একটা চেয়ারে বসলাম। তারা আমাকে জিজ্ঞেস করলো কি হয়েছে। আমি আমি সেখানে কিছু দেখেছি। আমি একজন সিস্টারকে দেখেছি। সে দেখতে অনেক ভয়ঙ্কর ছিল, আমাকে তাড়া করছিল, আর বারবার বলছিল আমি নাকি পাপী, আমাকে আমাকে প্রায়শ্চিত করতে হবে। এক মিনিট, তুমি একজন ভয়ঙ্কর সিস্টারকে দেখেছ? সে তোমাকে তাড়া করছিল? এটা অসম্ভব। সিস্টার মেরি প্যাট্রিক আমাকে এক গ্লাস জল দিয়ে বলল। হ্যাঁ, সেটাই। জলটি পান করে আমি একটু সামনের দিকে তাকালাম। তখনই আমার নজর পড়ল দেওয়ালে টাঙানো একটি বোর্ডের দিকে। আমি আরেকটু ভালো করে দেখার জন্য সেদিকে এগিয়ে গেলাম। সিস্টার সিস্টার প্যাট্রিক, এই যে, এই সেই নান যাকে আমি দেখেছি, এই আমাকে তাড়া করছিল। সিস্টার মেরি প্যাট্রিক হেঁটে গিয়ে ছবিটির দিকে তাকালেন, তারপর একটি দীর্ঘশ্বাস ফেলে বললেন, উনি সিস্টার কনস্ট্যান্স। তিনি এখানে একজন শিক্ষিকা ছিলেন। তুমি নিশ্চিত যে তুমি এই সিস্টারকেই দেখেছো? হ্যাঁ হ্যাঁ, আমি একেই দেখেছি। এর আগেও আমি তাকে একবার লাইব্রেরিতে দেখেছিলাম। এটা অসম্ভব। সিস্টার কনস্ট্যান্স প্রায় 50 বছর হয়েছে মারা গেছেন। কি কিন্তু এটা কিভাবে সম্ভব? তাহলে আমি কি দেখলাম? সিস্টার মেরি প্যাট্রিক বলতে শুরু করলেন, সেন্ট ইগনেশিয়াসের প্রথম দিকে ফাদার সিস্টাররা খুব কড়া ছিলেন। ছাত্ররা সামান্য ভুল করলেই তাদের বকতেন, মাঝে মাঝে মার দিতেন। এরকমই একজন ছিলেন সিস্টার কনস্ট্যান্স, যিনি মহা দুর্ভিক্ষের সময় ছাত্রদের সাথে এমন আচরণ করতেন। যখনই ছাত্ররা তার প্রশ্নের উত্তর দিতে পারত না, তখন সে তাদের বকা দিত, মারধর করত। ছাত্রদের খাবার না দিয়েই সারা দিন একটি ঘরে আটকে রাখত। মাঝে মাঝে ছাত্রদের বলতো, তুমি পাপী, তোমাকে প্রায়শ্চিত্ত করতে হবে। ভয় বেশিরভাগ ছাত্রই আর ক্লাসে যেত না। তার এই আচরণের জন্য তাকে স্কুল থেকে চলে যেতে বলা হয়, কিন্তু সে চলে গেল না। এই স্কুলের একটি ভবনে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল। এই ঘটনা শোনার পর আমার সারা শরীরের লোম দাঁড়িয়ে গেল। আমি ভাবতেই পারিনি সেন্ট ইগনেশিয়ানের মতো পবিত্র স্থানে এমন কিছু ঘটবে। আমরা পরে গ্যালারি প্রজেক্টে কাজ শেষ করেছিলাম। যখন মোড়ক সরানো হলো, উপস্থিত সবাই তা দেখে প্রশংসা করল। আমি আশেপাশে তাকালাম, কোথাও সিস্টার কনস্ট্যান্সকে দেখা যায় কিনা, কিন্তু না, তাকে আর দেখা গেল না। এরপর আমি আর কখনো সিস্টার কনস্ট্যান্সকে দেখিনি। তবে আজও তার বলা সেই কথাগুলো আমার কানে বাজে, তুমি পাপী, প্রায়শ্চিত করতেই হবে।